আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে হচ্ছে আমাদের ফিজিক্স লেকচার 2। আমাদের ফিজিক্স লেকচার 2 তে হচ্ছে তিনটা অধ্যায়। একটা হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 আর একটা হচ্ছে চ্যাপ্টার 8। তিনটা অধ্যায়ের মধ্যে হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, চ্যাপ্টার 5। আর চ্যাপ্টার 6 এ আছে হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ এবং চ্যাপ্টার 8 যেখানে হচ্ছে আছে আমাদের পর্যাবৃত্ত গতি। তিনটা চ্যাপ্টারে হচ্ছে আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমত শুরু করি আমাদের কাজ ক্ষমতা শক্তি দিয়ে। আমাদের কাজ ক্ষমতা শক্তির প্রথম যে টপিক সেটা হচ্ছে কাজ। কাজ বলতে কি বুঝি? ধরে নিয়ে হচ্ছে আমরা একটা বস্তু হচ্ছে এরকম একটা বস্তু। এই বস্তুর উপরে হচ্ছে আমি যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের দিকে সরণ ঘটে অথবা সরণের যদি একটা উপাংশ থাকে, তখন সেই ক্ষেত্রে বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। অর্থাৎ কোনো একটা বস্তু, এই বস্তুর উপরে হচ্ছে আমরা বল প্রয়োগ করতেছি, সেই বস্তু যদি বলের দিকে সরণ ঘটে অথবা সরণের যদি একটা উপাংশ থাকে, তখন সেই ক্ষেত্রে বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। তো বল হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, বাট বল এবং সরণের গুণফল কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। তো যেহেতু এখানে ডট গুণন হচ্ছে, তো হচ্ছে আমরা লিখতে পারি W = F S cos থিটা। ওকে, এখন আমাদের কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার। কাজের একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের SI পদ্ধতিতে একক। জুল, নিউটন মিটার, সেটা হচ্ছে আমাদের SI পদ্ধতিতে একক। কাজের আরেকটা একক হচ্ছে আমাদের রিসার্চের বইতে আছে, সেটা হচ্ছে আমাদের অভিকর্ষজ একক। অভিকর্ষজ একক হচ্ছে কেজি মিটার। এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ একক। তার পরবর্তীতে আমাদের কাজের একক আসছে আমাদের সিজিএস পদ্ধতিতে। সিজিএস মিনস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস পদ্ধতির কাজের একক হচ্ছে আর্গ। আর্গ এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আছে। 1 জুল সমান সমান হচ্ছে আমাদের 10⁷ আর্গ। এটা হচ্ছে আমাদের কাজের এককগুলো গেল। কাজের এককের পরবর্তীতে হচ্ছে আমাদের কাজের মাত্রা। কাজের মাত্রাকে হচ্ছে প্রকাশ করতে পারি হচ্ছে আমরা ml² T−2। ml², কাজের মাত্রাকে আমরা প্রকাশ করতে পারি ml²। ml²T−2। এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে কাজের একক গেল, কাজের মাত্রা গেল। এখন পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের কাজ কয় প্রকার। কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, একটা হচ্ছে শূন্য। তাহলে হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য কিসের উপর ডিপেন্ডেন্ট? ধরে নিয়ে হচ্ছে আমরা ধনাত্মক কাজ। আমরা বলেছিলাম যে কাজের নির্ণয় রাশিমালা W = Fs cos θ। W = Fs cos θ। এই অ্যাঙ্গেল অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণের উপরে হচ্ছে আমাদের কাজের প্রকারভেদ নির্ধারিত। অর্থাৎ কাজটা কি ধনাত্মক হচ্ছে নাকি ঋণাত্মক হচ্ছে। এখন যদি হচ্ছে আমরা দেখি ধনাত্মক কখন হচ্ছে আমাদের, যদি এই বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 এর সমান অথবা 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে বলতেছি হচ্ছে ধনাত্মক কাজ। এবং ঋণাত্মক কাজ কখন বলতেছি? যদি 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে এবং 180 এর সমান বা 180 ডিগ্রি থেকে কম হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজে আরেকটা নাম হচ্ছে আমাদের বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজ। আর ঋণাত্মক কাজে আরেকটা নাম হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। তাহলে ধনাত্মক কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম যে শর্ত হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 এর সমান অথবা 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম হতে হবে। এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে শর্ত হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 এর সমান বা 180 ডিগ্রি থেকে কম। তো বলের দ্বারা কাজের ক্ষেত্রে কি কি জিনিস চেঞ্জ হয়? 3টা জিনিস চেঞ্জ হয় বেসিক্যালি। একটা হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে, বিভব শক্তি হ্রাস পায় এবং বস্তুটি হচ্ছে ত্বরণ হয়। ধনাত্মক কাজের ক্ষেত্রে বা বলের দ্বারা কাজের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি হ্রাস পায় এবং বস্তুটি ত্বরণ হয়। ঋণাত্মক কাজের ক্ষেত্রে ঠিক তার বিপরীত। তার ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে হচ্ছে গতিশক্তি হ্রাস পায়, বিভব শক্তি বৃদ্ধি পায় এবং বস্তুটির মন্দন হয়। এই গেল হচ্ছে আমাদের ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজে হচ্ছে আমরা শর্তটা বললাম যে হচ্ছে একটা হচ্ছে ধনাত্মক কাজের ক্ষেত্রে 0 এর সমান অথবা 0 ডিগ্রি থেকে বেশি, অবশ্যই 90 ডিগ্রি থেকে কম। ঋণাত্মক কাজের ক্ষেত্রে বললাম যে 90 ডিগ্রি থেকে বেশি এবং অবশ্যই 180 ডিগ্রি থেকে কম। তাহলে দেখা যাচ্ছে যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? যদি থিটার মান 90 ডিগ্রি হয়ে যায়, তখন সেখানে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে শূন্য কাজ। শূন্য কাজ এরকম আর কয়টা ক্ষেত্রে হতে পারে? আরো 2টা ক্ষেত্রে হতে পারে। তাহলে একটা শর্ত হচ্ছে আমাদের 90 ডিগ্রি হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যদি ধরেন একটা বল প্রয়োগ করলাম, বলের
পরবর্তীতে স্মরণ যদি শূন্য হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কৃতকাজ শূন্য। এবং 3 নম্বর শর্ত হচ্ছে যদি সংরক্ষণশীল বল হয়, সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, এই 3টা ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ হচ্ছে শূন্য। এই 3টে শর্ত হচ্ছে আমাদের কাজের পরিমাণটা হচ্ছে শূন্য। তাহলে হচ্ছে আমাদের পরবর্তীতে শূন্য কাজের উদাহরণটা কি? শূন্য কাজের উদাহরণ হচ্ছে পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা একটা শূন্য কাজের উদাহরণ। 2 নম্বর শর্ত হচ্ছে কোনো একজন ব্যক্তি একটা ভারী বস্তু নিয়ে সমতল রাস্তায় হেঁটে যাচ্ছে। আই রিপিট, সমতল রাস্তায় যদি হেঁটে যায় তখন সেই ক্ষেত্রে ব্যক্তি দ্বারা কৃতকাজ শূন্য। এবং 3 নম্বর হচ্ছে একটা পাথরকে যদি দড়িতে বেঁধে বৃত্তাকার কক্ষপথে ঘোরানো হয় তখন ওই ব্যক্তির দ্বারা কৃতকাজ হচ্ছে শূন্য। তাহলে এখন শূন্য কাজ ধরেন আমরা প্রথম এবং 3 নম্বর যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ শূন্য হওয়ার মেকানিজমটা হচ্ছে আমাদের সেম। তাহলে আমরা হচ্ছে দেখি কিভাবে হচ্ছে শূন্য হচ্ছে। ধরেন 3 নম্বর যেটা বললাম যে একটা পাথরকে দড়িতে বেঁধে বৃত্তাকার কক্ষপথে ঘোরানো হচ্ছে, তার কৃতকাজ কিভাবে শূন্য হয়। ধরে নিয়ে হচ্ছে একটা পাথরকে বৃত্তাকার কক্ষপথে যখন ঘোরানো হচ্ছে তখন তার বৃত্তাকার কক্ষপথে ঘোরানোর জন্য দায়ী বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, যা হচ্ছে ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল। আর এই পাথরটা সরণ ঘটে হচ্ছে স্পর্শক বরাবর। তাহলে আমরা ক্লাস 19 একটা উপপাদ্য পড়েছিলাম যে বৃত্তের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ এবং ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর সমকোণে অবস্থান করে থাকে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু মধ্যবর্তী কোণ এই মুহূর্তে 90 ডিগ্রি, তাই কৃতকাজের পরিমাণ হচ্ছে আমাদের শূন্য। এটা হচ্ছে আমাদের 1 নম্বর এবং 3 নম্বর যেটা বলছিলাম যে হচ্ছে একটা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এক্ষেত্রে যেভাবে কৃতকাজ শূন্য হচ্ছে ঠিক সেম ভাবে একটা পাথরকে যদি দড়িতে বেঁধে বৃত্তাকার কক্ষপথে ঘোরানো হয় সেম ভাবে এটাও শূন্য হচ্ছে। এই দুটো গেল হচ্ছে আমাদের শূন্য কাজের উদাহরণ। আরেকটা হচ্ছে আমাদের আছে যে হচ্ছে একজন ব্যক্তি একটা ভারী বস্তুকে নিয়ে সমতল রাস্তায় হাঁটতেছে। তো ধরে নিয়ে একজন ব্যক্তি যখন ভারী বস্তুকে ধরে আছে তখন সে হচ্ছে কাজ করতেছে বা বল প্রয়োগ করতেছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, তার মানে তার বলের ডিরেকশন হচ্ছে উপরের দিকে। এবং সে যখন সমতল রাস্তায় হাঁটতেছে তখন তার স্মরণ ঘটতে হচ্ছে আনুভূমিক বরাবর, অর্থাৎ এই মুহূর্তে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন আমরা বলতে পারি যে কাজের পরিমাণ হচ্ছে আমাদের শূন্য। পরবর্তীতে আসলো যে যদি এখন পরীক্ষা কিভাবে আসে, পরীক্ষা আসতে পারে যে নিচের কোন ক্ষেত্রে কাজ শূন্য ঘটেনি। এক্ষেত্রে হচ্ছে আমাদের 3টা এক্সাম্পল দিবে আর সাথে দিবে যে কোনো একজন ব্যক্তি উঁচু নিচু পথে হেঁটে যাচ্ছে কোনো একটা ভারী বস্তু নিয়ে, তখন সেক্ষেত্রে কাজ কি শূন্য হবে কি হবে না। উত্তর হচ্ছে কাজ শূন্য হবে না। কেন শূন্য হবে না? ধরি কোনো একজন ব্যক্তি যদি একটি ভারী বস্তু নিয়ে একটা উঁচু নিচু রাস্তায় হেঁটে যায়, এরকম একটা উঁচু নিচু রাস্তায় হেঁটে যাচ্ছে, ধরে নিলাম এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দু আসতেছে, তখন তার কৃতকাজ কেন শূন্য হচ্ছে না। এই মুহূর্তে কোন একজন ব্যক্তি এই বিন্দু থেকে, ধরে নিলাম এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে, তার প্রত্যেক মুহূর্তে বলের ডিরেকশন হচ্ছে উপরের দিকে। এই বিন্দুতেও বলের ডিরেকশন উপরের দিকে, এখন বি বিন্দুতেও বলের ডিরেকশন হচ্ছে আমাদের উপরের দিকে। যদি আমরা তার সরণটা দেখতে চাই তাহলে সরণ ঘুরতেছে কি বরাবর? সরণ ঘুরতেছে হচ্ছে একদম পাদবিন্দু থেকে, পাদবিন্দুকে হচ্ছে আমরা মার্কিং করলাম সি হিসাবে, সি থেকে বি বরাবর, এটা হচ্ছে আমাদের সরণ। খেয়াল করি আমার এই জায়গার মধ্যে আমরা দেখতেছি এই বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তরে সরণ ঘুরতেছে হচ্ছে সি থেকে বি বরাবর, অর্থাৎ উপরের দিকে, এবং প্রত্যেকটা মুহূর্তে বলও ঘুরতেছে কি বরাবর? উপরের দিকে। অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ এই মুহূর্তে আসতেছে হচ্ছে আমাদের 0 ডিগ্রি, অর্থাৎ কাজ সম্পন্ন হবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যদি কোনো একজন ব্যক্তি একটা ভারী বস্তু নিয়ে সমতল রাস্তায় না হেঁটে উঁচু নিচু রাস্তায় হেঁটে যায় তখন সেক্ষেত্রে কাজ সম্পন্ন হবে, এটা হচ্ছে মূল বিষয়। এখন সর্বোচ্চ কাজ কখন হয়? সর্বোচ্চ কাজ হবে যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন আসবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ক আসবে। আর বল এবং সরণের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হবে তখন সেখানে আসবে হচ্ছে আমাদের মিনিমাম, মানে সর্বনিম্ন কাজ। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে ম্যাক্সিমাম, আর যদি 180 ডিগ্রি হয় তাহলে সেখানে হচ্ছে আসবে আমাদের মিনিমাম কাজ। ওকে, তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে, এগুলো গেল হচ্ছে আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ। পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্র হচ্ছে W=12 এখন একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে হাফ নির্দিষ্ট, কে নির্দিষ্ট, তাহলে কৃত কাজের পরিমাণটা হচ্ছে সরণের উপর নির্ভরশীল, সরণের মুক্ত প্রান্তের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সরণ যদি 2 গুণ বৃদ্ধি পায় কাজ হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে 4 গুণ, সরণ যদি 3 গুণ বৃদ্ধি পায় কাজ হচ্ছে আমাদের 9 গুণ বৃদ্ধি পাবে। যদি বিপরীত ক্রমে বলি যে হচ্ছে আমাদের কাজ 3 গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে সরণ কত গুণ বৃদ্ধি পাবে? সেক্ষেত্রে কাজ যদি 3 গুণ বৃদ্ধি হয়, কাজ যদি 3 গুণ বৃদ্ধি হয় তখন সেটা হবে √3
ত্রিগুণ সরণ বৃদ্ধির জন্য, কারণ সরণের সাথে কাজের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। সরণের সাথে কাজের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, অর্থাৎ কাজটা হচ্ছে সরণের বর্গ আকারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এতটুকু মাথায় রাখতে হবে। এখন আমরা এখান থেকে দেখলাম যে কেটাকে কি বলা হয়, কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক মানে কি, কোনো একটা স্প্রিং এর মুক্ত প্রান্তের 1 মিটার প্রসারণ ঘটানোর জন্য যে পরিমাণ বল প্রয়োজন হয় তাকে বলে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, এটা মাত্রাটা হচ্ছে mt ইনভার্স 2, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মাত্রা। এখন স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা তিনটা বিষয় আছে, একটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, একটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, 2 নাম্বার হচ্ছে স্প্রিং এর জ্যামিতিক গঠন, একটা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে জ্যামিতিক গঠন, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। এই তিনটা বিষয় হচ্ছে উপর নির্ভর করে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে জ্যামিতিক গঠন, আর একটা হচ্ছে স্প্রিং স্থিতিস্থাপক ধর্ম। এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। এটা গেল হচ্ছে আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তার পরবর্তীতে আসে হচ্ছে আমাদের অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ। অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ এক্ষেত্রে হচ্ছে W=F(h). এখানে আসতেছে আমাদের অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল নির্ণয়ের রাশিমালা হচ্ছে Gmm/r² × h। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এই যে Gmm/r² এটা একটা ধ্রুব রাশি। যদি একটা ধ্রুব রাশি হয় তাহলে কাজের পরিমাণটা নির্ভরশীল হচ্ছে সরণের উপর, সরণের সমানুপাতিক। অর্থাৎ সরণ যদি 3 গুণ বৃদ্ধি পায়, কাজ হচ্ছে আমাদের 3 গুণ বৃদ্ধি পাচ্ছে। বুঝা গেছে? এগুলো গেল হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তার পরবর্তীতে হচ্ছে আমাদের কাজের পরবর্তীতে শক্তি। শক্তি কি? শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, শক্তি বা এনার্জি। শক্তি বা এনার্জি, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। শক্তির অনেকগুলো প্রকারভেদ আছে। আচ্ছা, শক্তির একক কি? শক্তির একক কাজের একক। শক্তির মাত্রা কাজের মাত্রা সেম। শক্তির একক হচ্ছে জুল, শক্তির মাত্রা হচ্ছে ml²10^2। এটা হচ্ছে শক্তির মাত্রা, আর একক একক হচ্ছে জুল, অথবা এটাকে বলা যায় নিউটন মিটার। অর্থাৎ কাজের একক, শক্তির একক, কাজের মাত্রা, শক্তির মাত্রা এগুলো হচ্ছে আমাদের সেম। এখন শক্তির হচ্ছে প্রকারভেদ। শক্তির অনেকগুলো প্রকারভেদ হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে। স্ট্রাকচারের বইয়ে টোটাল 9টা প্রকারভেদ দেওয়া আছে। কি কি প্রকারভেদ দেওয়া আছে? 9টা প্রকারভেদের মধ্যে হচ্ছে তাপ শক্তি, শব্দ শক্তি, আলো শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, বিদ্যুৎ শক্তি, অনেকগুলো প্রকারভেদ দেওয়া আছে। তার মধ্যে কোন কোন জিনিসটা নেই আমরা শিখবো, যে কোন কোন শক্তিটা নেই। একটা হচ্ছে আমাদের আণবিক শক্তি, আণবিক শক্তির ইংরেজিটা কি? সেটা হচ্ছে আমাদের মলিকুলার এনার্জি। আরেকটা দেওয়া আছে হচ্ছে আমাদের পানি শক্তি। এই দুইটা হচ্ছে আমাদের কি হবে না, শক্তির প্রকারভেদের মধ্যে হচ্ছে আমরা ফেলবো না। যদি হচ্ছে আমাদের পরীক্ষা আসে তাহলে যে নিচের কোনটি শক্তির প্রকারভেদ নয়, তাহলে এই দুইটাকে হচ্ছে আমরা শক্তির প্রকারভেদের থেকে মাইনাস করে দিব। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের শক্তির প্রকারভেদের মধ্যে আসবে না। তাহলে পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের শক্তির প্রকারভেদের পরবর্তীতে শক্তির এককটা হচ্ছে আমরা বুঝলাম যে শক্তির একক হচ্ছে জুল, শক্তির মাত্রা হচ্ছে ml²10^2। শক্তির হচ্ছে অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে হচ্ছে আণবিক শক্তি এবং পানি শক্তি, এগুলো হচ্ছে আমাদের শক্তির প্রকারভেদের মধ্যে পড়বে না। এখন আসলে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? শক্তির রূপান্তরটা হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি, এটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। শক্তি সংরক্ষণশীলতা নীতি কি বলে? শক্তি সংরক্ষণশীলতা নীতি বলে যে এই পৃথিবীতে শক্তির পরিমাণটা হচ্ছে নির্দিষ্ট, শক্তির কোনো ক্ষয় নেই, বৃদ্ধি নেই, বিনাশ নেই, শক্তি জাস্ট এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এই শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে অনেকগুলো রূপান্তর প্রতিষ্ঠিত হয়েছে। যেমন হচ্ছে স্ট্রাকচার বইয়ের মধ্যে আপনারা পাবেন যে পানির বিভব শক্তি বা গতিশক্তিকে কাজে লাগিয়ে, পানির বিভব শক্তি বা গতিশক্তিকে কাজে লাগে। পানির বিভব শক্তি বা গতিশক্তি দুইটাই বলে। পানির থেকে হচ্ছে আমরা তাহলে কি, পানি কোন শক্তি, এটাকে হচ্ছে আমরা একটা সাব ক্লাসিফাই করে ফেলতে পারি, সেটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। হ্যাঁ, যান্ত্রিক শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে ফেলতে পারি। কোন যন্ত্রের ঘূর্ণনের সাহায্যে? সেটা হচ্ছে আমাদের টারবাইন যন্ত্রের ঘূর্ণনের সাহায্যে। টারবাইন যন্ত্র, এই টারবাইন যন্ত্রের ঘূর্ণনের সাহায্যে আমরা পানির যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তার পরবর্তীতে টপিক হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া। ফটো ইলেকট্রিক ক্রিয়া, ফটো ইলেকট্রিক ক্রিয়া। ফটো ইলেকট্রিক ক্রিয়া মানে কি? ফটো মানে হচ্ছে আলো, ইলেকট্রিক মানে তড়িৎ। তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া কাদের ক্ষেত্রে দেখা যায়? যে সকল পরমাণুর উপরে হচ্ছে আলো পতিত হচ্ছে এবং তাদের থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, তাদেরকে বলা হয় ফটো ইলেকট্রিক ক্রিয়া। কোন কোন পরমাণুর থেকে দেখা যায়? একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে পটাশিয়াম, আর একটা হচ্ছে রুবিডিয়াম। ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই তিনটা পরমাণুর ক্ষেত্রে দেখা যায় ফটো ইলেকট্রিক ক্রিয়া।
এটা হচ্ছে কোন শক্তি থেকে কোন শক্তি? ফোটো শক্তি মানে আলো শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। তারপর হচ্ছে ফটোগ্রাফিক। ফটো মানে কি বললাম? ফটো মানে বললাম হচ্ছে আমরা আলো, আর গ্রাফিক মানে হচ্ছে আমাদের রাসায়নিক। তাহলে হচ্ছে আলো শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আলোক থেকে রাসায়নিক শক্তি। আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে? আমাদের রাসায়নিক শক্তিতে। এগুলো হচ্ছে আমাদের শক্তি রূপান্তর। তার পরবর্তীতে হচ্ছে আছে আমাদের স্ট্রাকচারের বইয়ের মধ্যে যে কলকারখানায় শ্রবণোত্তর বা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে, তরঙ্গ ব্যবহার করে অনেকগুলো কাজ করা হয়। এক নাম্বার হচ্ছে আমাদের জীবাণু ধ্বংস করা হয়। 2 নাম্বার হচ্ছে বলে দেয়া আছে ময়লা পরিষ্কার করা হয়। একটা হচ্ছে জীবাণু ধ্বংস করা, ময়লা পরিষ্কার করা হয়, আর একটা হচ্ছে কর্পূরকে পানিতে দ্রবীভূত করা হয়। কর্পূরকে দ্রবীভূত করা হয়। তিনটা জিনিস, একটা হচ্ছে আমাদের জীবাণু ধ্বংস করা, ময়লা পরিষ্কার করা, একটা হচ্ছে আমাদের কর্পূরকে পানিতে দ্রবীভূত করা। এই তিনটা কাজ হচ্ছে আমরা বলি যে কলকারখানায় শ্রবণোত্তর বা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে করা হয়। এবং এটা হচ্ছে আমাদের কি শক্তি থেকে কি শক্তিতে রূপান্তর? এটা হচ্ছে আমাদের শব্দ শক্তি কিন্তু আছে, কিন্তু পানি শক্তি নেই। শব্দ শক্তি থেকে এটা হচ্ছে আমাদের শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। এইগুলো হচ্ছে আমাদের শক্তি রূপান্তর। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে যান্ত্রিক শক্তির প্রকারভেদ। যান্ত্রিক শক্তির প্রকারভেদটার মধ্যে হচ্ছে আমাদের আছে একটা হচ্ছে আমাদের গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি গতিশক্তি কাকে বলা হয়? গতিশক্তি বলা হয় কোন একটা বস্তু গতিশক্তিশীল অবস্থায় আছে, তার কারণে তার মাঝখানে যে শক্তিটা দেখা যায় তাকে বলে গতিশক্তি। গতিশক্তি নির্ণয়ের রাশিমালা হচ্ছে ইকে বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কয়ার। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কয়ার। এখানে হচ্ছে আমাদের হাফ ধ্রুব m ধ্রুব, তাহলে সেক্ষেত্রে গতিশক্তিটা নির্ভরশীল হচ্ছে বেগের উপর, বেগের সাথে সম্পর্ক হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তো বেগ যদি 2 গুণ বৃদ্ধি পায় গতিশক্তি হচ্ছে 4 গুণ বৃদ্ধি পাবে। এখান থেকে একটা প্রশ্ন আসে প্রায় সময় যে কোন একটা বন্দুকের বেগ যদি 2 গুণ বৃদ্ধি করা হয়, বন্দুকের বেগ যদি হচ্ছে 2 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে হচ্ছে সেটি পূর্বের তুলনায় কতটি তক্তা অতিরিক্ত ভেদ করতে পারবে, কত গুণ তক্তা অতিরিক্ত ভেদ করতে পারবে। তাহলে সেটাকে আমরা বলবো n = v স্কয়ার। অর্থাৎ 2 গুণ যদি বৃদ্ধি করে দেই বেগ যদি 2 গুণ বৃদ্ধি করি, তাহলে হচ্ছে আমাদের এটি পূর্বের তুলনায় কত গুণ বেশি ভেদ করতে পারবে? 4 গুণ। ওকে, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষায় আসে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের গতিশক্তির সাথে হচ্ছে ভরবেগ একটা সম্পর্ক আছে। ভরবেগ কি রাশি? ভরবেগ হচ্ছে নির্ণয় রাশি বলা হয় ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো ভরবেগ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা হচ্ছে mLT ইনভার্স। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। এবং ভরবেগটা কি রাশি? ভরবেগটা অবশ্যই হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে E = p²/2m। ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে E = p²/2m। এটা হচ্ছে ভরবেগের সাথে সম্পর্ক, অর্থাৎ নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে গতিশক্তির মান ভরবেগের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট ভরে একটা বস্তুর ক্ষেত্রে গতিশক্তির মানটা হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক। ওকে, এতটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার হইলো। তার পরবর্তীতে হচ্ছে আমাদের স্থিতিশক্তি। স্থিতিশক্তি মানে কি? কোন একটা বস্তু তার অবস্থান পরিবর্তন করতেছে, তার কারণে তার মাঝখানে যে শক্তিটা সঞ্চিত হয় তাকে বলা হয় স্থিতিশক্তি। ওকে, এখন স্থিতিশক্তির প্রকারভেদ কয়টা? স্থিতিশক্তির প্রকারভেদ হচ্ছে 3টা। আমরা হচ্ছে বলি যে হচ্ছে একটা হচ্ছে অভিকর্ষজ, আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক, আরেকটা হচ্ছে তড়িৎ। আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা বলি হচ্ছে অভিকর্ষজ, স্থিতিস্থাপক, তড়িৎ। এটা মনে রাখার উপায় হচ্ছে আমাদের অস্থির। এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি বা বিভব শক্তির প্রকারভেদ। আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের আমরা একসাথে ম্যাথগুলো হচ্ছে এই চ্যাপ্টার শেষের দিকে শিখবো যে কি কি টাইপের ম্যাথ আসতে পারে আমাদের পরীক্ষায়। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কাকে বলা হয়? ক্ষমতা বলা হয়, আচ্ছা, একটা নির্দিষ্ট বস্তুর ভরবেগ এবং গতিশক্তি যদি সমান থাকে তাহলে কি হবে? এখানে যদি একটা বস্তু ভারী হয়, একটা বস্তু যদি হালকা হয়, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুর ভরবেগ সমান, তাহলে কার গতিশক্তি বেশি? যার বেগ বেশি, অর্থাৎ হালকা বস্তু সাধারণত বেগ বেশি হয়, তাহলে তার হচ্ছে গতিশক্তি বেশি হবে। সেম ভাবে প্রশ্ন আসতে পারে একটা ভারী বস্তু এবং হালকা বস্তুর গতিশক্তি সমান, তাহলে কার ভরবেগ বেশি? যার ভর বেশি তার ভরবেগ বেশি হবে।
ভারী বস্তুর ভর যেহেতু বেশি, এই জন্য তার ভরবেগটাও বেশি হবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের ক্ষমতা। ক্ষমতা কাকে বলা হয়? ক্ষমতা বলা হয় যে একক সময়ে কৃত কাজ। ক্ষমতা বলা হয় একক সময়ে যে পরিমাণ কৃত কাজ সম্পন্ন হচ্ছে। পি ইকুয়াল টু, তাহলে হচ্ছে আমরা বলতে পারি ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মিনস এফ এস, তাহলে এফ এস বাই টি কে হচ্ছে আমরা কি লিখতে পারি? এফ এস বাই টি, এটাকে হচ্ছে আমরা লিখতে পারি ভেলোসিটি। পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ ভি। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ ক্ষমতা হচ্ছে কি রাশি? একটা স্কেলার রাশি। বুঝতে পেরেছো আশা করি। এখন ক্ষমতার এককটা কি? ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড অথবা ওয়াট, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আরেকটা ক্ষমতার একক আছে, সেটাকে বলা হয় হর্স পাওয়ার। হর্স পাওয়ার, হর্স পাওয়ার, এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। এক হর্স পাওয়ার সমান হচ্ছে আমাদের 746 ওয়াট। ওকে, তার পরবর্তীতে হচ্ছে আমাদের টপিক হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? আমরা জানি যে W ইকুয়াল টু লেখা যায় হচ্ছে পিটি। 1 কিলোওয়াট আওয়ার 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, আর আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে হচ্ছে আমাদের এখানে লিখতে পারি 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। ওকে ওকে, তার পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের ক্ষমতা গেল। ক্ষমতার পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা মানে কি? কার্যকর শক্তি, মানে আমি যেটা প্রাপ্ত হচ্ছে কার্যকর শক্তি অথবা কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। এখন কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা বলতে পারি কর্মদক্ষতা হচ্ছে একটা এককবিহীন রাশি। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে একই জাতীয় দুইটি রাশি অনুপাত, শক্তি বাই শক্তি, ক্ষমতা বাই ক্ষমতা। এই জন্য হচ্ছে এটা একটা এককবিহীন রাশি। এটা হচ্ছে ইসাক্সের বই একটু ভুল দেওয়া আছে, এটা দেওয়া আছে হর্স পাওয়ার। হর্স পাওয়ারটা হবে না, এটা হচ্ছে একটা এককবিহীন রাশি যেটাকে আমরা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করি। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল। তোমাদের মনে আছে আমরা একদম প্রথমেই বলেছিলাম যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। এখন সংরক্ষণশীল বল জিনিসটা কি? সংরক্ষণশীল বলে কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমরা সংরক্ষণশীলের বলের বৈশিষ্ট্যগুলো শিখি। এই বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না। নির্ভরশীল নয়। তাহলে পথের উপর যদি নির্ভর না করে, তাহলে নির্ভর করে কিছুর উপর? অবস্থানের উপর। অবস্থানের উপর নির্ভর করে, নির্ভরশীল। তাহলে প্রথম বিষয়টা আমরা বুঝলাম যে এটি পথের উপর নির্ভর করে না, অবস্থানের উপর নির্ভর করে। আমরা পড়েছিলাম যে হচ্ছে শূন্য কাজের একটা শর্ত হচ্ছে সংরক্ষণশীল বল। আমরা এখানে একটু ভালো করে পড়বো যে পূর্ণ চক্রে কৃত কাজ শূন্য, W ইকুয়াল টু শূন্য। তারপর হচ্ছে এই বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা যায়। এই বল দ্বারা কৃত কাজ আমরা বললাম যে পুনরুদ্ধার করা যায় কিন্তু কাজটাকে। এবং সর্বশেষ যেটি, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। এটা গেল হচ্ছে আমাদের সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। অর্থাৎ এটার বিপরীতটা হবে কার বৈশিষ্ট্য? তাহলে এটার বিপরীতটা হবে অসংরক্ষণশীল বল। এটা যেহেতু সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের সংরক্ষণশীল বলের কি বললাম আমরা বন্ধুরা? আমরা বললাম যে হচ্ছে আমাদের সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। তাই না? তাহলে হচ্ছে আমাদের বিপরীত গুণগুলো হবে হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বল। যেমন কি কি হতে পারে? যে সেই অসংরক্ষণশীল বলটা হচ্ছে পথের উপর নির্ভর করে, অবস্থানের উপর নির্ভর করে না, পূর্ণচক্রে কৃত কাজ শূন্য হয় না, পুনরুদ্ধার করা যায় না, যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে না। সেগুলো হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। আমরা উদাহরণগুলো যদি পড়ি, আমরা হচ্ছে পড়বো হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ কি কি আছে আমাদের। অসংরক্ষণশীল বল, কি কি উদাহরণ আছে আমাদের? ঘর্ষণ বল, সান্দ্র বল, তারপর দেয়া আছে আমাদের সবল নিউক্লিয় বল, এবং লাস্ট যেটা আছে আমাদের সেটা দুর্বল নিউক্লিয় বল। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রকারভেদ, অর্থাৎ ঘর্ষণ বল, সান্দ্র বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এগুলো হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বলের উদাহরণ।
এর বাইরে যে আছে সেগুলো হচ্ছে আমরা মনে করবো যে হচ্ছে সংরক্ষণশীল বলে উদাহরণ হিসেবে কাউন্ট করা হবে। এগুলো গেলে হচ্ছে আমাদের মোটামুটি থিওরিটিক্যাল আলোচনা। এবার হচ্ছে আমরা একটু ম্যাথ দেখি কি কি ম্যাথ আসতে পারে। ধরে নিয়ে হচ্ছে আমাদের একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম হচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এখান থেকে হচ্ছে আমাদের বস্তুটা স্মরণ হইলো হচ্ছে 4i ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে হচ্ছে আমাদের w ইকুয়াল টু হোয়াট, আমরা বলতে পারি w ইকুয়াল টু f ডট r। যেহেতু ডট গুণন তাহলে হচ্ছে আমাদের 2 এর সাথে 4 গুণ হলে 8, তারপর হচ্ছে 4 এর সাথে কি গুণ হবে, 4 এর সাথে কোনো কিছু গুণ হবে না, কারণ হচ্ছে 4 এর কোনো কাউন্টার পার্ট এখানে j ক্যাপ নাই, তার মানে হচ্ছে এখানে 4 এর সাথে 0 গুণ হবে। তাহলে হচ্ছে পরবর্তীতে কার সাথে কার গুণ হবে, 6 এর সাথে 2, 6 এর সাথে 2 গুণ হলে 12, দ্যাট মিন্স আমাদের 20 জুল। এটা গেল হচ্ছে একটা কাজের উদাহরণ। তার পরবর্তীতে আমাদের ধরে নেই স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে প্রশ্ন আসলো যে একটা স্প্রিং এর 3 সেন্টিমিটার প্রসারণে 2.4 নিউটন বল প্রয়োগ করা হলে W ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি W ইকুয়াল টু কি সূত্র বলেন তো স্প্রিং এর ক্ষেত্রে স্যাররা, এটা হচ্ছে হাফ অফ kx স্কয়ার। x এর ভ্যালু এখানে হচ্ছে দেয়া আছে 0.03, কারণ হচ্ছে আমরা জানি 3 সেন্টিমিটার। আমরা যদি হচ্ছে এখানে একটু করে নেই, এখানে হচ্ছে যেহেতু দেওয়া আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে এখানে আসবে 0.03 মিটার, 100 দ্বারা ডিভাইড করে দিলাম। তার পরবর্তীতে হচ্ছে আমাদের কে এর ভ্যালু হচ্ছে আমাদের f বাই এক্স। এফ হচ্ছে আমাদের 2.4 এবং 0.03 ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে 80 নিউটন পার মিটার। তাহলে এখান থেকে আসবে আমাদের হাফ, এখানে আসবে হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে কে ভ্যালু হচ্ছে আসবে হচ্ছে আমাদের 80, আর এখানে আসবে হচ্ছে 0.03 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 3.6 ইন্টু 10 ইনভার্স 2 জুল। এটা হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু। তার পরবর্তীতে হচ্ছে আমাদের কাজের পরবর্তীতে হচ্ছে আমরা দেখেছিলাম P ইকুয়াল টু এফ ভি। P ইকুয়াল টু এফ ভি ক্ষমতা রিলেটেড ম্যাথ। P ইকুয়াল টু এফ ভি যদি হয়, ধরেন বলে দিল যে হচ্ছে 50 কেজি ভরের পাথরকে 50 কেজি ভরের পাথরকে 0.1 মিটার সেকেন্ড বেগে ট্রেনের সাহায্যে উত্তোলন করা হলো। P ইকুয়াল টু হোয়াট, তাহলে P ইকুয়াল টু আমরা জানি এফ ভি। এখন একটা ট্রেনের সাহায্যে যদি উত্তোলন করা তাহলে অবশ্যই সেটা হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। তাহলে এফ এর জায়গায় চলে আসবে হচ্ছে আমাদের এম জি। এম কত আমাদের 50, জি এর ভ্যালু হচ্ছে আমাদের 9.8 এবং ভি এর ভেলোসিটি ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 0.1। তাহলে হচ্ছে 50 এর সাথে 9.8 গুণ করলে আসবে হচ্ছে 490, এটাকে হচ্ছে 0.1 দ্বারা মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 49 ওয়াট। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তার পরবর্তীতে আমাদের ম্যাথ আসতে পারে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে। শক্তি সংরক্ষণশীলতার নীতি দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করেছিলাম। বেসিক্যালি ধরেন নির্দিষ্ট একটা বস্তু বলে দিল যে হচ্ছে এম ভরের একটা বস্তু, বা ধরেন বলে দিল যে এই বস্তুটা ভর হচ্ছে আমাদের 10 গ্রাম। এই বস্তুটাকে হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো এবং বলে দিল যে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় এরকম একটা টার্ম ইউজ করলো যে গতিশক্তি বিভব শক্তির গতিশক্তি হচ্ছে আমাদের বলে দিছে যে বিভব শক্তির 2 গুণ, বলে দিছে যে
10 গ্রাম ভরের একটা বস্তুকে h উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, গতিশক্তি বিভব শক্তি 2 গুণ। তাহলে আপনাকে বলে দিল যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টোটাল হাইট। তাহলে টোটাল হাইটের ভ্যালুর নির্ণয় সূত্র হচ্ছে h ইকুয়াল টু x ইন্টু n প্লাস 1। এখানে প্রত্যেকটা পরিচয় হচ্ছে আমরা যদি জানি, h হচ্ছে টোটাল উচ্চতা, x হচ্ছে ভূমি থেকে কত মিটার উচ্চতায় আপনাকে হিসাব নিকাশ করতে বলা হয়েছে, n এর ভ্যালু হচ্ছে বা n এর পরিচয়টা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। প্রশ্নে দেয়া আছে এই মুহূর্তে গতিশক্তি বিভব শক্তি 2 গুণ। তাহলে হচ্ছে আমরা সংখ্যাগুলো বসিয়ে দিই, 10 2 প্লাস 1, তাহলে এখানে আসবে 10 2 প্লাস 1 ইকুয়াল টু 3, দ্যাট মিন্স 30, অর্থাৎ 30 মিটার উচ্চতা থেকে হচ্ছে আমাদের বস্তুটা ফেলে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মোটামুটি এই টাইপের ম্যাথগুলো হচ্ছে করলে আমাদের হবে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের অবশ্যই অধ্যায় শেষের দিকে যে সকল এক নজরে সারসংক্ষেপ, এই জিনিসগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি হচ্ছে সেগুলো প্র্যাকটিস করলে হবে ইনশাআল্লাহ। তার পরবর্তীতে অধ্যায় আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষ রিলেটেড সূত্র সর্বপ্রথম 1687 সালে স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম প্রদান করছিলেন মহাকর্ষ সূত্র সর্বপ্রথম স্যার আইজ্যাক নিউটন 1687 সালে প্রদান করেছিলেন। তার পরবর্তীতে হচ্ছে পরন্ত বস্তু সূত্র সর্বপ্রথম প্রদান করছিলেন কে? গ্যালিলিও কয়টা সূত্র প্রদান করছিলেন? তিনটা সূত্র প্রদানের মধ্যে প্রথম সূত্রটা ছিল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। 2 নম্বর যেটা সূত্র ছিল যেটা ইম্পর্টেন্ট, যে বলে দিছিল যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ভেলোসিটি হচ্ছে সময়ের সমানুপাতিক, অর্থাৎ v proportional to t। এবং 3 নম্বর সূত্র হচ্ছে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব h proportional to সময়ের বর্গের সমানুপাতিক। এগুলো ছিল হচ্ছে আমাদের গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কিত সূত্র। তার পরবর্তীতে আমাদের সূত্র প্রদান করেছিলেন হচ্ছে স্যার গ্রহের গতিবিধি সম্পর্কিত সূত্র। গ্রহের গতিবিধি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন টাইকো ব্রে সর্বপ্রথম 1600 শতাব্দীতে মঙ্গল গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেন। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে গ্রহের গতিপথ সম্পর্কিত সূত্র কে প্রদান করছিলেন? গ্রহের গতিপথ সম্পর্কিত সূত্র হচ্ছে প্রদান করছিলেন হচ্ছে আমাদের স্যার কেপলার হচ্ছে 3টা সূত্র প্রদান করছেন। প্রথম সূত্রকে বলা হয় উপবৃত্তের সূত্র। 2 নম্বরটাকে বলা হয় ক্ষেত্রফল সূত্র এবং 3 নম্বরটাকে বলা হয় সময়ের সূত্র। 3 নম্বরটাকে বলা হয় সময়ের সূত্র। তো এই সময় সূত্র থেকে হচ্ছে আমরা পরবর্তীতে পাই t স্কয়ার প্রপোর্শনাল টু a কিউব, অর্থাৎ পর্যায়কালের বর্গ হচ্ছে অর্ধপরাক্ষের বা গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ইসাক স্যারের এই সূত্রের পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে আপনি একটা ম্যাথ পাবেন যে বলে দিচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব যা আছে তাকে যদি অর্ধেক দূরত্ব করে ফেলা হয়, অর্থাৎ গড় দূরত্বকে এখান থেকে যতটুকু দূরত্ব আছে তাকে যদি অর্ধেক দূরত্ব করে ফেলা হয় তাহলে কত দিনে 1 বছর হবে? নর্মালি কত দিনে 1 বছর হয়? এই পৃথিবীটা সূর্যের চাঁদে ঘুরে আসতে সময় লাগতে হচ্ছে 365 দিন। যদি এটাকে অর্ধেক দূরত্বে নিয়ে আসা হয় তাহলে সময় লাগবে হচ্ছে আমাদের 129 দিন। অর্থাৎ পৃথিবী এবং সূর্যের বর্তমান দূরত্ব যা রয়েছে তাকে যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে কত দিনে 1 বছর হবে? 129 দিন। তার পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের মহাকর্ষ। কাকে বলা হয়? মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণার মধ্যকার যে আকর্ষণ বল তাকে বলা হয় মহাকর্ষ। অর্থাৎ ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা m1 ভরের বস্তু, এটা হচ্ছে আমাদের m2 ভরের বস্তু। এই m1 এবং m2 ভরের বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল তাকে বলা হয় মহাকর্ষ। এই মহাকর্ষ নির্ণয় সূত্র হচ্ছে g × m1 m2/d²। এটা 4টা বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা আকর্ষণধর্মী বল, যেটা হচ্ছে আমরা সংজ্ঞান থেকে পাই। এটা হচ্ছে একটা আকর্ষণধর্মী বল। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এই বলের মানটা হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে অবশ্যই এই বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং বল যেহেতু একটা ভেক্টর রাশি, এই বলের দিক আছে সেই দিকটা হচ্ছে বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। বস্তুদ্বয় সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল হচ্ছে আমাদের মহাকর্ষ বলের দিক। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ মানে কি? অভিকর্ষ হচ্ছে দুইটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়ে যায়, ধরে নিই এটা হচ্ছে একটা পৃথিবী আর এখানে একটা m ভরের বস্তু আছে ভূপৃষ্ঠে, তাহলে এই দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল তাকে বলা হবে আমাদের অভিকর্ষ। তাহলে অভিকর্ষ নির্ণয়ের রাশিমালা F = g বড় হাতের m ছোট হাতের m / r²। এই বড় হাতের m মানে পৃথিবীর ভর এবং ছোট হাতের m অর্থাৎ একটা ভূপৃষ্ঠে অবস্থিত বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল সেটাকে আমরা বলতেছি অভিকর্ষ।
তার পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের, আচ্ছা তার আগে হচ্ছে আমরা জেনে নেই যে পৃথিবীর ভরটা কত। পৃথিবীর ভর হচ্ছে আমাদের 6 × 10⁻⁴ কেজি। পৃথিবীর ভরের পাশাপাশি আমরা একটা ভর নিয়ে দেবো, সেটা হচ্ছে সূর্যের ভর। সূর্যের ভর কত আমাদের? সূর্যের ভর হচ্ছে আমাদের 2 × 10⁻30 কেজি। ওকে, দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমরা বললাম যে হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে সূর্যের ভর। সূর্যের ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি, আর পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি, আর সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻30 কেজি। যাই হোক, সেখান থেকে হচ্ছে আমরা বললাম যে এটাকে বলা হয় অভিকর্ষ। কোন একটা বস্তুর ওজন বলতে কি বুঝি? কোন একটা বস্তুর ওজন বলতে বুঝি কোন একটা বস্তুকে পৃথিবী যে বলে নিজে থেকে টানে তাকে বলে বস্তুর ওজন। ওজন নির্ণয়ের রাশিমালা F = mg। ওকে, ওজন নির্ণয়ের রাশিমালা F = mg। যদি তাই হয়, কোন একটা বস্তুর ওজন এবং কোন একটা বস্তুর অভিকর্ষ আলটিমেটলি সেম। যদি সেমই হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে mg = gm/r²। কাটাকাটি চলে গেলে হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে অ্যাসিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি = gm/r²। এখানে আমরা বলে দিলাম যে তাহলে হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের রাশিমালা বড়হাতের g বড়হাতের m /r²। এই বড়হাতের g এর পরিচয়টা কি? বড়হাতের g কে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। এটা মান রয়েছে নির্দিষ্ট, সেটা হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে একক। আর মাত্রাটা হচ্ছে L³ m−2 L³ m−2 এটা হচ্ছে মাত্রা। আর এটা ছিল আমাদের পৃথিবীর ভর। তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ভরশীলটা কার উপরে? অভিকর্ষ ত্বরণ নির্ভরশীল হচ্ছে ব্যাসার্ধের উপরে। ব্যাসার্ধের সাথে সম্পর্ক কেমন? ব্যাসার্ধের সাথে সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাসার্ধ যদি 2 গুণ বৃদ্ধি পায় তাহলে অভিকর্ষ ত্বরণ রিডিউস হবে। কত গুণ? 4 গুণ। 4 গুণ রিডিউস হবে। আর ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেওয়া হয়, তাহলে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে। কয় গুণ বৃদ্ধি পাবে? এখানেও বৃদ্ধি পাবে হচ্ছে আমাদের 4 গুণ। কারণ আমরা জানি সবকিছু হচ্ছে স্কোয়ারলি রিলেটেড, স্কোয়ারলি ইনভার্সলি প্রপোর্শনাল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, তার পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের, আমরা বললাম যেহেতু হচ্ছে অভিকর্ষ ত্বরণ g = ইনভার্সলি প্রপোর্শনাল টু r²। তাহলে আমরা দেখি যে পৃথিবীর আকৃতিটা কেমন। পৃথিবীর আকৃতিটা হচ্ছে এরকম উপবৃত্তাকার। এই রেখাটাকে বলা হয় বিষুবীয় রেখা, আর এটাকে বলা হয় মেরু রেখা। বিষুবীয় রেখা এটাকে বলা হয় বিষুবীয় রেখা, আর এই রেখাটাকে বলা হয় মেরু রেখা। ওকে, এখন বিষুবীয় রেখাটা হচ্ছে মেরু রেখা থেকে বড়। কতটুকু বড়? বিষুবীয় রেখাটা হচ্ছে 22 কিলোমিটার বড় মেরু রেখা থেকে। আচ্ছা, এখন মেরু রেখা থেকে 22 কিলোমিটার বড় হচ্ছে আমাদের বিষুবীয় রেখা। যেহেতু আমাদের বিষুবীয় রেখা বরাবর ডিসটেন্সটা বেশি, তাই আমরা যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাই বিষুবীয় রেখা বরাবর হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম, সেটা হচ্ছে 9.78। আর মেরু রেখা বরাবর যেহেতু হচ্ছে আমাদের সবচেয়ে কম ব্যাসার্ধ, এই জন্য হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মান, সেটা কত? 9.83। এই যে এক এক জায়গায় এক এক মান, সেটা ওভারকাম করার জন্য আমাদের অভিকর্ষ ত্বরণের একটা আদর্শ মান ধরা, সেটা হচ্ছে 9.80665 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং এটা কোথায় ধরা হয়? সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে। সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে এই মানটা ধরা হয়। আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের নির্ভরশীলতার বিষয়। অভিকর্ষ ত্বরণের নির্ভরশীলতার বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, আর একটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া, উচ্চতার ক্রিয়া। 2 নাম্বারটা হচ্ছে আমাদের অক্ষাংশ ক্রিয়া। 3 নাম্বার হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক বা পৃথিবীর ঘূর্ণন গতি, আহ্নিক গতি ক্রিয়া। তাহলে আমরা দেখতে পেলাম পৃথিবীর অভিকর্ষ ত্বরণের নির্ভরশীলতার তিনটা বিষয়। একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, একটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া, আর একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক ক্রিয়া।
আমরা উচ্চতা ক্রিয়াটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখি যে ধরে নিন এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ মধ্যে আছে একটা বস্তু, সেই পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটাকে যদি আমি এইচ উচ্চতায় নিয়ে যাই তাহলে এইচ উচ্চতায় হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ কি হবে? এইচ উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের রাশিমালা আসবে 1 মাইনাস 2h/r ইন্টু জি। এটা হচ্ছে আমাদের এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের রাশিমালা। এখন পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করা হলো যে একটা বস্তুকে কত উচ্চতায় নেওয়া হলে অর্থাৎ এইচ এর ভ্যালু কতটুকু হলে ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ GH ইকুয়াল টু 0 হবে। আমাদের বলে দেওয়া হলো একটা বস্তুকে কত উচ্চতায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে অভিকর্ষ ত্বরণ ওই বিন্দুতে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা অর্থাৎ এই অভিকর্ষ ত্বরণ GH হচ্ছে 0 হইতে হবে। GH যদি 0 হয়, লেফট সাইডে যদি 0 হইতে হবে তাহলে কখন সম্ভব? রাইট সাইডে হচ্ছে 0 হইতে হচ্ছে। এখন দেখি রাইট সাইডে দুইটা জিনিস মাল্টিপ্লিকেশন আছে, একটা হচ্ছে 1 - 2h/r ইন্টু জি। এই জি এর তো হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এটা তো 0 না, তাহলে 0 হচ্ছে কে 1 - 2h/r। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তখন যে কোনো একটা রাশিকে অবশ্যই 0 হতে হয়, অথবা দুইটা রাশি 0 হয়। তো যেহেতু জি 0 না, তার মানে অবশ্যই 1 - 2h/r ইকুয়াল টু 0। 1 - 2h/r যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2h/r ইকুয়াল টু 1। যদি তাই হয় তাহলে r এর ভ্যালু হচ্ছে h এর ভ্যালু হচ্ছে r/2, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান অর্ধেক উচ্চতায় যদি আপনি উঠতে পারেন তাহলে সেই বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণের মান 0। পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় যদি আপনি উঠতে পারেন তাহলে সেই বিন্দুতে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের মান 0। তাহলে আমাকে জানতে হবে পৃথিবীর ব্যাসার্ধ কত। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার অথবা 6.4 ইন্টু 10⁶ মিটার। এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব থেকে হচ্ছে আমাদের শিখতে হবে মহাকর্ষীয় বিভব থেকে। মহাকর্ষীয় বিভব হচ্ছে একটা ঋণাত্মক রাশিমালা, যে রাশিমালা নির্ণয় সূত্র হচ্ছে -gm/r এবং এটা সর্বোচ্চ মান হচ্ছে 0। এটা কোথায় সম্ভব? যেটি হচ্ছে r এর ভ্যালু অসীম বা ইনফিনিটি। মহাকর্ষীয় বিভব হচ্ছে একটা ঋণাত্মক রাশিমালা, এর সর্বোচ্চ মান হচ্ছে 0 এবং এটা কোথায় সম্ভব হচ্ছে আমাদের? যখন r এর ভ্যালু হচ্ছে আমাদের ইনফিনিটি বা অসীমে হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভবের মান 0 হচ্ছে আমরা পাচ্ছি। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে আমাদের অভিকর্ষজ কেন্দ্র। অভিকর্ষজ কেন্দ্র কাকে বলা হয়? কোন একটা বস্তুকে যে অবস্থায় রাখা হোক না কেন তার ওজন যে বিন্দুতে ক্রিয়াশীল হয় তাকে বলা হয় অভিকর্ষজ কেন্দ্র। ধরে নিই একটা সুষম দণ্ডাকার বস্তু যদি হয় তাহলে তার ওজন হবে আমাদের একটা সুষম দণ্ডাকার যদি বস্তু নেওয়া হয় তাহলে তার ওজন ক্রিয়াশীল হবে, এটা ধরে নিই আমরা। এটা হচ্ছে একটা সুষম দণ্ডাকার বস্তু, তার ওজনটা হচ্ছে অবশ্যই মধ্যবিন্দুতে ক্রিয়াশীল হবে। এটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র। তারপরে একটা বৃত্তাকার বস্তু যদি নেওয়া হয় তাহলে তার ওজনটা হবে তার বৃত্তের কেন্দ্রে। তারপরে যদি একটা সামান্তরিক নেওয়া হয় তাহলে তার ওজনটা হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। তাহলে এটা হচ্ছে তার অভিকর্ষজ কেন্দ্র। এরকম হচ্ছে আমাদের অভিকর্ষজ কেন্দ্রগুলো হচ্ছে আমাদের শিখতে হবে। ওকে ফাইন। তার পরবর্তীতে আমাদের টপিক থেকে অভিকর্ষজ কেন্দ্র পরবর্তীতে আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ কাকে বলা হয়? কোন একটা বস্তুকে যে বেগে নিক্ষিপ্ত করা হলো তার পৃথিবীতে ফিরে আসতেছে না তাকে বলা হয় মুক্তিবেগ। তো মুক্তিবেগ নির্ণয়ের রাশিমালার কি? escape velocity equal to √2gm/r অথবা escape velocity equal to √2gr। এখন পৃথিবীর ক্ষেত্রে escape velocity কত? একটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7.1 মাইল পার সেকেন্ড অথবা 25,000 মাইল পার আওয়ার, মাইল পার ঘন্টা। এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ। তার পাশাপাশি আমাদের কয়েকটা মুক্তিবেগ শিখা লাগবে, যেমন হচ্ছে মঙ্গল। মঙ্গলের মুক্তিবেগ হচ্ছে আমাদের কত? 4.77 অথবা 5 কিলোমিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে বৃহস্পতি। বৃহস্পতির মুক্তিবেগ হচ্ছে আমাদের কত? সেটা হচ্ছে আমাদের 59.5 কিলোমিটার পার সেকেন্ড। এরকম কয়েকটা মুক্তিবেগ হচ্ছে আমাদের শিখা লাগবে। আমাদের তারপর জানতে হবে যে মুক্তিবেগের গতিপথটা কেমন। একটা বস্তুকে যদি মুক্তিবেগে নিক্ষিপ্ত করা হয় অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করা হয় তখন তার গতিপথটা হবে অধিবৃত্তাকার। মুক্তিবেগে স্কেপ ভেলোসিটিতে অধিবৃত্তাকার তার গতিপথ হবে স্কেপ ভেলোসিটি। যদি মুক্তিবেগের থেকে বেশি বেগে নিক্ষিপ্ত করা হয়
একটা বেগ যদি মুক্তিবেগের থেকে বেশি বেগকে নিক্ষিপ্ত করা হয় তখন তার গতিপথটা হবে আমাদের পরাবৃত্তাকার। একটা বস্তুর বেগ যদি মুক্তিবেগের থেকে বেশি বেগে নিক্ষিপ্ত করা হয় তখন তার গতিপথটা হবে আমাদের পরাবৃত্তাকার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে উপগ্রহ। উপগ্রহের মধ্যে হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। তারপরে হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের মধ্যে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ কাকে বলা হয়? যে সকল উপগ্রহ আবর্তনকাল 24 ঘন্টা অর্থাৎ পৃথিবীর আবর্তনকালের সমান তাদেরকে বলা হবে ভূস্থির উপগ্রহ। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে মেরু বা পোলার উপগ্রহ। মেরু বা পোলার উপগ্রহ পড়ার আগে হচ্ছে আমাদের জানতে হবে যে ভূস্থির উপগ্রহ কক্ষপথকে কি নামে ডাকা হয়? ভূস্থির উপগ্রহ কক্ষপথকে ডাকা হয় পার্কিং কক্ষপথ। ভূস্থির উপগ্রহ কক্ষপথকে বলা হয় পার্কিং অরবিট। পার্কিং অরবিট, পার্কিং অরবিট বা পার্কিং কক্ষপথ নামে ডাকা হয় ভূস্থির উপগ্রহ। তার পরবর্তীতে আমরা বললাম যে মেরু বা পোলার উপগ্রহ। মেরু বা পোলার উপগ্রহ কাকে বলা হয়? যে সকল উপগ্রহগুলো হচ্ছে মেরু রেখা বরাবর, অর্থাৎ মেরু রেখা মানে কি? উত্তর থেকে দক্ষিণ দিক, উত্তর থেকে দক্ষিণ দিক, উত্তর থেকে দক্ষিণে চলমান থাকে তাদেরকে বলা হয় মেরু বা পোলার উপগ্রহ। তাদের আবর্তনকাল হচ্ছে 110 মিনিট এবং এই উপগ্রহ থেকে মেরু বা পোলার উপগ্রহ থেকে পৃথিবীতে বার্তা আসতে সময় লাগবে হচ্ছে আপনার 1/100 সেকেন্ড বা 0.01 সেকেন্ড। এটা হচ্ছে মেরু বা পোলার উপগ্রহের ক্ষেত্রে বিষয়। ওকে, তার পরবর্তীতে আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে বস্তু গবেষণা। বস্তু গবেষণার মধ্যে হচ্ছে আমরা শিখবো যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলের মান 1.6 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে হাইড্রোজেন অণুর আরএমএস ভ্যালু। স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে গড় বর্গবেগের বর্গমূলের মান হচ্ছে 1.6 হাইড্রোজেন অণুর ক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে আমাদের লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলা হয়? পর্যাবৃত্ত গতি বলা হয় কোন একটা বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে তখন তাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে আমাদের কালিক। অস্থানিক নয়, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে আমাদের কালিক। হ্যাঁ, এখন স্থানিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কি কি আছে? আমাদের স্থানিক পর্যাবৃত্ত গতির উদাহরণ রয়েছে হচ্ছে সরল দৈর্ঘ্যের গতি আছে, ইলেকট্রিক পোল, কঠিন পদার্থে ক্যালাসের অণু। তারপর হচ্ছে আমাদের রয়েছে জোড়া কাটা যুক্ত শার্টের জোড়াগুলোর অবস্থান, ধান ক্ষেত্রের ঢেউয়ের গতি, ধান ক্ষেতের ঢেউয়ের গতি, এগুলো রয়েছে আমাদের হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত গতির উদাহরণ। কালিক পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে যেটি সময়ের সাথে সাথে রিলেটেড। যেমন রয়েছে আমাদের একটা ঘড়ি সেকেন্ডে কাটা, মিনিটে কাটা, ঘন্টার কাটা, এগুলো হচ্ছে আমাদের কালিক পর্যাবৃত্ত গতির উদাহরণ। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে 365 দিন সময় লাগে, এটি হচ্ছে একটি কালিক পর্যাবৃত্ত গতির উদাহরণ। তারপর হচ্ছে আমাদের হৃদস্পন্দন। হৃদস্পন্দনটা হচ্ছে একটা কালিক পর্যাবৃত্ত গতির উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে হচ্ছে আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি তার আরেকটা নাম হচ্ছে দোলন গতি। স্পন্দন গতির আরেকটা নাম হচ্ছে আমাদের বলা হয় দোলন গতি। স্পন্দন গতি কাকে বলা হয়? স্পন্দন গতি বলা হয় যে একটা বস্তুকণা যদি পর্যায়কাল অর্ধেক সময়, ধরে নিলাম অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে চলমান থাকে তখন তাকে বলা হয় স্পন্দন গতি বা দোলন গতি। স্পন্দন গতি আরেকটা নাম কি বললাম আমরা? দোলন গতি। কি কি উদাহরণ আছে? যেমন হচ্ছে সরল দোলকের গতি রয়েছে, তারপর হচ্ছে রয়েছে গিটারের তারের গতি, সরল দোলকের গতি, গিটারের তারের গতি। তারপরে রয়েছে আমাদের এটা বললাম হচ্ছে প্রথমত সরল দোলক, এটা হচ্ছে সরল দোলকের গতি, গিটার তারের গতি। তারপর হচ্ছে আমাদের স্প্রিং এর গতি, স্প্রিং এর গতি। এগুলো হচ্ছে আমাদের কিছু উদাহরণ বললাম। বন্ধুরা বলেন তো, এগুলো হচ্ছে আমরা বললাম হচ্ছে স্পন্দন গতি বা কম্পনশীল সুরশলাকা আছে, সুরশলাকার গতি। এগুলো হচ্ছে আমাদের কিছু উদাহরণ বললাম, এগুলো হচ্ছে আমরা বললাম স্পন্দন বা দোলন গতির উদাহরণ। তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে সরলসন্ধিত রাশির কতিপয় রাশিমালা। সরলসন্ধিত গতির কতিপয় রাশিমালা কি কি রয়েছে আমাদের? যেমন সরণ নির্ণয়ের রাশিমালাটা কি? সরণ নির্ণয়ের রাশিমালা হচ্ছে x = a sin ওমেগা t। এটা হচ্ছে আমাদের সরণ নির্ণয়ের রাশিমালা। ত্বরণ নির্ণয়ের রাশিমালাটা -omega² x। বেগ নির্ণয়ের রাশিমালা কি? বেগ v = ওমেগা √a² - x²। তাহলে হচ্ছে এটা আমাদের সরণ, ত্বরণ, বেগ নির্ণয়ের রাশিমালা। তারপর হচ্ছে আমাদের দশা। দশা মানে কি? দশা হচ্ছে একটা সরল সন্ধিত কণার অবস্থান
দশা ফেজে কি কি জিনিস আলোচনা করা হয়? সরণ, ত্বরণ, বেগ, তিনটা জিনিসই আমাদের দশা পর্যায়ে আলোচনা করা হয়। ওকে, তার পরবর্তীতে আমাদের টপিক রয়েছে যে কম্পাঙ্ক। কম্পাঙ্কের পূর্বে রয়েছে আমাদের পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলা হয়? একটা পূর্ণ স্পন্দন, ধরেন এখান থেকে এখানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করে, তার একক হচ্ছে সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্ককে ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ক মানে প্রতি একক সময় যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে বলা হয় কম্পাঙ্ক, বা কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড, অথবা আরেকটা নামে ডাকা হয় সেটাকে বলা হয় হার্টজ। ওকে, তার পরবর্তীতে আমাদের টপিক রয়েছে যে কণিক কম্পাঙ্ক। কণিক কম্পাঙ্ককে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। ওমেগা নির্ণয়ের রাশিমালা হচ্ছে 2π/t। ওমেগার এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। একটা সেকেন্ডের কাটা মানে একটা ঘড়ির সেকেন্ডের কাটার কণিক কম্পাঙ্ক কত হবে? আমরা জানি একটা ঘড়ির সেকেন্ডের কাটা কণিক পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। তাহলে ওমেগা ইকুয়াল টু আসবে 2π/60, দ্যাট মিন্স π/30 রেডিয়ান পার সেকেন্ড। π/30 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের কণিক কম্পাঙ্ক গেল। তার পরবর্তীতে হচ্ছে আমাদের টপিক, তার পরবর্তীতে আমাদের অবশ্যই টপিক হচ্ছে ব্যাপকলনীয় সমীকরণ। সহজসঞ্চিত গতির ব্যাপকলনীয় সমীকরণ d²x ডিভাইডেড বাই dt² প্লাস ω²x ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সরলসঞ্চিত গতির ব্যাপকলনীয় সমীকরণ। এখান থেকে আমাদের কি আসতে পারে? পরীক্ষা আসতে পারে 2d²x divided by dt² plus 128x equal to 0। এখান থেকে আপনাদের পরীক্ষা দিতে পারে ওমেগার ভ্যালু কত। আমরা এটাকে একটা আদর্শ সমীকরণে কনভার্ট করব। আদর্শ সমীকরণে কনভার্ট করলে আসবে d²x divided by dt² plus 2 দ্বারা ডিভাইড করলে 64x। 64x দ্যাট মিন্স ω² equal to 64। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ওমেগার ভ্যালু হচ্ছে 8 রেড পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ক্লিয়ার? তার পরবর্তীতে আমাদের টপিক হচ্ছে সরল দোলন গতি। সরল দোলন গতি কাকে বলা হয়? খুব স্বল্প বিস্তারের মধ্যে যে দোলন সম্পন্ন হয় তাকে বলা হয় সরল দোলন গতি। সরল দোলন গতি। এখন বিস্তারটা অবশ্যই কত ডিগ্রির মধ্যে হতে হবে? 4 ডিগ্রির মধ্যে হতে হবে। বিস্তারটা অবশ্যই 4 ডিগ্রির মধ্যে হতে হবে। 4 ডিগ্রি বিস্তারের মধ্যে তাহলে যে দোলন সম্পন্ন হয় তাকে বলা হয় সরল দোলন গতি। সরল দোলন গতির গতিপথটা কেমন হয়? সরল দোলন গতির গতিপথটা হয় সরল রৈখিক। কত ডিগ্রি বিস্তারে? 4 ডিগ্রি বিস্তারে। 4 ডিগ্রি বিস্তারে সরল দোলন গতিপথটা হচ্ছে সরলরৈখিক। যদি তার থেকে বেশি হয় তখন তার গতিপথটা যদি 4 ডিগ্রি, এটা হচ্ছে 4 ডিগ্রি বিস্তারের মধ্যে, আর যদি 4 ডিগ্রি থেকে বেশি বিস্তার হয়ে যায় তখন তার গতিপথটা হবে বৃত্তাকার বা উপবৃত্তাকার। চার ডিগ্রি বিস্তারে সরলরেখা, যদি তার থেকে বেশি হয় তখন তার গতিপথ হবে বৃত্তাকার বা উপবৃত্তাকার। এখন এই বিন্দুটাকে বলা হয় সর্বোচ্চ বিন্দু, এটাকে বলা হয় মধ্যবিন্দু। সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে কয়টা জিনিস শেখা লাগবে, যেমন সরণ হচ্ছে আমাদের সর্বোচ্চ, ত্বরণটাও হচ্ছে আমাদের সর্বোচ্চ, বেগ হচ্ছে আমাদের শূন্য, আমাদের বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ, এবং আমাদের গতিশক্তি হচ্ছে শূন্য। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে। তারপর এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। মধ্যবিন্দুর ক্ষেত্রে হচ্ছে আমাদের সরণ শূন্য, ত্বরণ সর্বোচ্চ, ত্বরণ হচ্ছে আমাদের শূন্য, এটা ছিল আমাদের মধ্যবিন্দু। মধ্যবিন্দুর মধ্যে হচ্ছে আমরা বলতেছিলাম সরণ ছিল আমাদের শূন্য, আমাদের ত্বরণটাও ছিল শূন্য, বেগ ছিল আমাদের সর্বোচ্চ Vmax ইকুয়াল টু a ওমেগা, আমাদের বিভব শক্তি ছিল হচ্ছে শূন্য, আমাদের পুরোটাই ছিল হচ্ছে গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি ছিল সর্বোচ্চ, আর এটা ছিল আমাদের সর্বোচ্চ বিন্দু। সর্বোচ্চ বিন্দুতে হচ্ছে আমাদের বিপরীত জিনিসগুলো, অর্থাৎ সরণ ছিল সর্বোচ্চ, ত্বরণ ছিল আমাদের সর্বোচ্চ, বেগ ছিল হচ্ছে আমাদের শূন্য, আমাদের গতিশক্তি ছিল শূন্য, এবং বিভব শক্তি ছিল আমাদের সর্বোচ্চ। এটা ছিল সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে। এবং সরল দোলন গতির তাহলে উদাহরণ কি আছে? সরল দোলকের গতি রয়েছে, ইউ আকৃতির নলে তরলের গতি রয়েছে, গাড়ি ইঞ্জিনের পিস্টনের গতি রয়েছে, এবং স্প্রিং এর আনুভূমিক বা উলম্ব বরাবর সরণ, এটা রয়েছে আমাদের সরল দোলন গতির উদাহরণ। তার পরবর্তীতে আমাদের টপিক রয়েছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কাকে বলা হয়? সেকেন্ড দোলক বলা হয়, আচ্ছা এখন তার পরবর্তীতে আমাদের প্রশ্ন আসতে পারে সরল দোলন গতির কোন বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান, সেই বিন্দুটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই √2।
অর্থাৎ বিস্তারের a/√টা একক দূরত্বে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের সেকেন্ড দোলক কাকে বলা হয়? সেকেন্ড দোলক বলা হয় যে দোলকের দোলনকাল হচ্ছে আমাদের 2 সেকেন্ড। সেকেন্ড দোলক বলা হচ্ছে আমাদের কি? যে দোলকের দোলনকাল হচ্ছে আমাদের 2 সেকেন্ড, তাকে বলা আমাদের সেকেন্ড দোলক। তাহলে পর্যায়কাল কত? 0.5 কি হার্জ। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড দোলকের ক্ষেত্রে। সেকেন্ড দোলকের পর্যায়কাল বের করলাম, কম্পাঙ্ক বের করলাম। এখন সেকেন্ড দোলকের পর্যায়কাল নির্ণয়ের রাশিমালা কি? t = 2π × √L/g। তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম পর্যায়কালের সাথে দৈর্ঘ্য সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক এবং ত্বরণের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় পর্যায়কালও বৃদ্ধি পাবে, ত্বরণ যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে পর্যায়কালও তার বিপরীত ক্রমে পরিবর্তিত হবে। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে একটা সেকেন্ড দোলককে যদি অসীমে নিয়ে যাওয়া হয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীমে অথবা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেকেন্ড দোলককে আমরা অসীমে নিয়ে যাচ্ছি অথবা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের পর্যায়কালের পরিবর্তন কিরূপ হবে? মনে রাখতে হবে অসীমে অথবা পৃথিবীর কেন্দ্রে যখন চলে যাচ্ছি তখন আমাদের অভিকর্ষ ত্বরণ এর ভ্যালু হচ্ছে 0। এখন অভিকর্ষ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা যদি বৃদ্ধি পায় আরেকটা হচ্ছে হ্রাস পাবে। তাহলে দেখেন আমাদের অভিকর্ষ ত্বরণ যেহেতু 0 হয়ে যাচ্ছে অসীমে বা কেন্দ্রে, তাহলে সেক্ষেত্রে আমাদের পর্যায়কালটা কি হবে? ইনফিনিটি। বুঝা গেছে? তাহলে হচ্ছে একটা অসীমে বা কেন্দ্রে হচ্ছে আমাদের যেহেতু অভিকর্ষ ত্বরণের মান 0, তাই আমাদের পর্যায়কাল ইনফিনিটি। বিপরীত ক্রমে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক হবে আমাদের 0, কারণ আমরা জানি পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। পর্যায়কাল যেহেতু 0, তার মানে আমাদের কম্পাঙ্ক কি হবে? আমাদের পর্যায়কাল যেহেতু ইনফিনিটি, তাহলে আমাদের কম্পাঙ্ক হবে 0। এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড দোলকের কম্পাঙ্ক পর্যায়কাল এর সাথে অসীমে পাঠানো হচ্ছে নাকি কেন্দ্রে পাঠানো হচ্ছে তার সম্পর্ক। এবার আসেন পরবর্তীতে একটা স্প্রিং এর কম্পাঙ্ক নির্ণয়ের রাশিমালা। স্প্রিং এর ক্ষেত্রে কম্পাঙ্ক নির্ণয়ের রাশিমালা হচ্ছে t = 2π × √m/k। এখান থেকে আমরা দেখতে পারলাম নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট একটি ভরের বস্তুর ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় সূত্র হচ্ছে স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন আমাদের স্প্রিং এর সন্নিবেশ ঘটে, একটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ আর একটা হচ্ছে আমাদের সমান্তরাল সন্নিবেশ। আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের সমান্তরাল সন্নিবেশ। সমান্তরাল সন্নিবেশে হচ্ছে kp = k1 + k2। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের পর্যায়কাল আসবে 2π × √m/k1 + এটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। আর যদি হচ্ছে শ্রেণীতে সংযুক্ত করা হয়, তাহলে আসবে হচ্ছে 1/ks = 1/k1 + 1/k2। তাহলে ks = আসবে k1 + k2 k1 k2 / k1 + k2। এটা যদি শ্রেণীতে সংযুক্ত করা হয় তাহলে পর্যায়কাল তখন আসবে t = 2π √m × k1 + k2 / k1 k2। এটা হচ্ছে শ্রেণীতে সংযুক্ত করা হলে। যাই হোক, তার পরবর্তীতে আমাদের কয়েকটা টপিক রয়ে গেছে, যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি, আমরা প্রথম আলোচনা করেছিলাম হচ্ছে সরল দোলনের হচ্ছে 4টা সূত্র রয়েছে। কয়টা সূত্র? 4টা সূত্র। 4টা সূত্র। একটা হচ্ছে আমাকে প্রথমটাকে বলি আমরা সমকাল সূত্র। প্রথম সূত্রটাকে বলা হয় সমকাল সূত্র। 2 নম্বরটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। 3 নম্বরটাকে আমরা বলি হচ্ছে ত্বরণের সূত্র, সমকাল, দৈর্ঘ্য, ত্বরণ। এবং 4 নম্বরটাকে আমরা বলি হচ্ছে ভরের সূত্র। সমকাল, দৈর্ঘ্য, ত্বরণ এবং ভরের সূত্র, এগুলো হচ্ছে আমাদের সরল দোলন গতি সূত্রাবলী। এবং এটা ব্যবহার হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ব্যবহার হচ্ছে 3টা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়,
2 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়। আর হচ্ছে সময় নির্ণয়। সময়, এই তিনটা হচ্ছে আমাদের সরল ত্বরণ গতির ব্যাপার। আশা করি বন্ধুরা আমরা যা পড়েছি, যা অধ্যয়ন করেছি, এই জিনিসগুলো করলে আমাদের মোটামুটি অধ্যায় কভার হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সালাম।